করাচি বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এই শহরের কিছু ঘিঞ্জি আর নোংরা বস্তিতে কান পাতলেই শোনা যায় মমতাজ কিংবা কোনো বাঙালি শিল্পীর গান। হ্যাঁ, এইসব বস্তিতে বাস করেন প্রায় 50 লাখ বাঙালি। এদের কেউ দেশভাগের সময় এখান থেকে আছেন, কেউ যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন দিয়ে চলে গেছেন তার পছন্দের দেশে, কেউ আবার আরও পরে 90-এর দশকেও পাকিস্তানকে ভালোবেসে সেখানে চলে গেছেন। तारा पाकिस्तान। तो आज की वीडियो में हम बात करने वाले हैं बंगाली लोगों की जो पाकिस्तान के अंदर है। बांग्लादेश की मीडिया ने इसके ऊपर वीडियो बनाई है, जो ये बात करी है कि 1971 के अंदर जो लोग पाकिस्तान के अंदर रह चुके हैं, जो बंगाली कम्युनिटी पाकिस्तान के अंदर है, उनकी भयानक हालत है। मतलब हालात काफी उनकी खराब है इस टाइम पे पाकिस्तान के अंदर रहते हुए, और क्या क्या मसले हो रहे हैं उन सब के ऊपर आज की वीडियो है हमारे साथ और आपके साथ शेयर करेंगे। और कुछ चीजें जो मैंने पाकिस्तान के अंदर बंगाली लोगों को देखते हुए की है वो मैं आपके साथ शेयर करूंगा। तो चलिए आज की वीडियो को देखते हैं और आपके साथ शेयर करते हैं कि पाकिस्तान के अंदर बंगाली लोगों की क्या लाइफ चल रही है। इसके बारे में बांग्लादेश की मीडिया का रिपोर्ट है, रिपोर्ट देख के फिर बात करते हैं। कराची বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এই শহরের কিছু ঘিঞ্জি আর নোংরা বস্তিতে কান পাতলেই শোনা যায় মমতাজ কিংবা কোনো বাঙালি শিল্পীর গান। হ্যাঁ, এইসব বস্তিতে বাস করেন প্রায় 50 লাখ বাঙালি। এদের কেউ দেশভাগের সময় এখান থেকে আছেন, কেউ যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন দিয়ে চলে গেছেন তার পছন্দের দেশে, কেউ আবার আরও পরে 90-এর দশকেও পাকিস্তানকে ভালোবেসে সেখানে চলে গেছেন। তারা পাকিস্তানকে ভালোবেসে সেখানে গেলেও পাক সরকার কিন্তু তাদেরকে মোটে ভালোভাবে নেয়নি। তাদের জীবন কাটছে কঠিন যন্ত্রণায়। কেমন আছে পাকিস্তানে থাকা বাঙালিরা, কিভাবে তাদের জীবন চলছে, পাকিস্তানে থেকে যাওয়া বাঙালিদের নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে কাজ করার পর যারা স্বাধীন বাংলাদেশকে অগ্রাহ্য করে পাকিস্তানের নাগরিক হতে পাকিস্তানে ফিরে গিয়েছিল, সেই বাঙালিরা আজ 50 বছর পরেও পাকিস্তানের নাগরিকত্ব পায়নি। শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক সুযোগ সুবিধাগুলো কখনই না পাওয়া এই বাঙালিরা বাস করে পাকিস্তানের সবচেয়ে জঘন্য আর নোংরা এলাকাগুলোতে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে পাকিস্তানের জন্য তারা 71-এ নিজের দেশ, রক্ত আর স্বজাতিকে অগ্রাহ্য করেছিল। যে পাকিস্তানের মন জয় করে নাগরিকত্ব পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে, সেই পাকিস্তানি সরকার এতদিন তাদের দিকে ভ্রুক্ষেপ না করলে অতি সম্প্রতি তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনার ঘোষণা দেয়। তখনই বাধে আসল বিপত্তি। আর সাথে সাথে পাকিস্তানের বিভিন্ন দল এদেরকে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভে নামে। তাদের একটাই কথা, বেঈমানদের নাগরিকত্ব দেয়া যাবে না। পাকিস্তানের জনগণ সরল হলেও বেঈমান চেনে। মজার ব্যাপার না? তারা ভাবে যারা নিজ দেশের সাথে বেঈমানি করেছে তারা পাকিস্তানের সাথে বেঈমানি করবে না, তার গ্যারান্টি কি? পাকিস্তান প্রেমী এই বাঙালির সংখ্যা বর্তমানে 50 লাখ। তারা ছড়িয়ে ছিটিয়ে আছে পাকিস্তানের 105টি বস্তিতে। ওরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দারি কলোনি, বিল্লাল কলোনি, জিয়াউল হক কলোনি, মুসা কলোনি, মাচার কলোনি ও লারির বাঙালি পাড়ায় বাঙালি বসতির সবচেয়ে বেশি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1947 সালের দেশভাগের মুহূর্তে পাকিস্তানের বর্তমান ভূখণ্ডের বাইরে থেকে যারা এসেছিল তাদের বলা হয় মুহাজির। এই মুহাজিররা পাকিস্তানের জনসংখ্যার প্রায় 8%। এদের রাজস্থানী, কনকানি, মারাঠি আর হায়দ্রাবাদী বংশোদ্ভূত মুহাজিরদের বেশিরভাগেরই অবস্থান সিন্ধ প্রদেশে। এই জাতিগোষ্ঠীরাও নিপীড়িত। তবে পাকিস্তানের সাধারণ জনগণের একটা বড় অংশ এই মুহাজিরদের সহমর্মিতার চোখে দেখে। তাদের প্রতি একটা সদ্ভাব বজায় রাখলেও 71-এ বাংলাদেশ থেকে চলে আসা বাঙালিদেরকে দেখা হয় চরম অপমানের চোখে। পাকিস্তানের সবচেয়ে নিকৃষ্ট জনগোষ্ঠী হচ্ছে বাঙালি। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে জানা যায় শুধু করাচিতেই 10 লক্ষেরও বেশি বাঙালি বসবাস করে। তাদের বেশিরভাগ পোশাক শ্রমিক হিসেবে এবং বাসাবাড়িতে কাজ করে। অনেক নারীরাই আছেন উঠতি বয়স থেকেই দেহ ব্যবসায় লেগে পড়েন। পাকিস্তানের যৌনপল্লীতে নাকি বাঙালি নারীদের অনেক কদর। এছাড়া তাদের একটা বড় অংশ খুবই নিম্নমানের কাজ করে জীবন ধারণের জন্য। এদের প্রায় সবারই পূর্বপুরুষ 71-এ তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিল। কেউ ছিল মুসলিম লীগার, যারা বাংলাদেশের থেকেও ভোট দিয়েছিল পশ্চিম পাকিস্তানকে। মুক্তিযুদ্ধ চলাকালে মুসলিম লীগ, নিজামে ইসলাম পার্টি সহ কিছু দলের পাশাপাশি চীনপন্থী কিছু বাম দল দাঁড়িয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আর গণহত্যা চালিয়েছিল পাকিস্তানিদের সাথে মিলে। সেই সময় পশ্চিম পাকিস্তানে বসবাসকারী বাঙালিদের একটা উল্লেখযোগ্য অংশ মুক্তিযুদ্ধ চলাকালে পালিয়ে স্বদেশে ফিরে আসেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য। বাকিরা যুদ্ধ শেষে
পাকিস্তানিদের বন্দি দশা থেকে মুক্ত হয়ে জন্মভূমিতে ফেরেন। কিন্তু বাঙালিদের একটি অংশ পাকিস্তান প্রেমে মশগুল হয়ে ভুলে যায় তার নিজের দেশকে। তারা ৭১-এও পশ্চিম পাকিস্তান জুড়ে প্রচারণা চালিয়েছিল যে পূর্ব পাকিস্তানে ভারতের দালালেরা পাকিস্তানের বীর সেনাবাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে, পাকিস্তান ভাঙার চেষ্টা করছে। বাংলাদেশে পাকিস্তানিরা হেরে যাওয়ার পর শুরু হয় তাদের বাংলাদেশ বিরোধিতার দ্বিতীয় পর্ব। পাকিস্তানের মন জয়ে, পাকিস্তানের নাগরিকত্বের লোভে এরা বাংলাদেশের দুর্নাম করতে থাকে। এরা সবচেয়ে বারে ২০১৩ সালে ৭১-এর নরপিশাচ আলবদর আল শামস আর রাজাকারদের বিচারের রায় কার্যকরের মুহূর্তে তারা এখনো বাংলাদেশে বসে পাকিস্তানের সুনামে ব্যস্ত। এই দীর্ঘ বেইমানের মাসুল তারা গুনছে খুবই জঘন্যভাবে। দ্য ডনের একটি প্রতিবেদনে জানা যায়, নাগরিকত্ব না থাকায় এবং কোনো বৈধ ডকুমেন্ট না থাকায় কোনো ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না এই বাঙালিরা। এমনকি কেউ কেউ গোপনে কাজ করলেও পুলিশের হাতে ধরা খেলে থাকতে হয় কারাগারে। স্রেফ ভাবুন তো, আপনি কোনো চাকরি করতে পারবেন না, কোনো ব্যবসা করতে পারবেন না, কোনো সম্মানজনক কাজ করবার সুযোগ পাবেন না, বরং যদি লুকিয়ে করতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনার সরাসরি জায়গা হবে কারাগারে। অদ্ভুত না? নিম্নমানের কাজ করা এইসব বাঙালিকে পরবর্তীতে ছেড়ে দিলেও তাদেরকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। পাকিস্তান প্রেমী এই বাঙালিদের চলাফেরা এবং সাধারণ কাজ করার জন্য ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এই নামের অস্থায়ী একটি কার্ড দেয় সরকারি দপ্তর। খুব চড়া দামে প্রাপ্ত এই কার্ডও সকলের ভাগ্যে জোটে না। তেমনি দক্ষিণ করাচির লিয়ারি বিশ্ববিদ্যালয়ে বিএ শিক্ষার্থী ওসমান, কিন্তু বিশ্ববিদ্যালয়ে সে তার পরিচয় গোপন রাখে। ওসমান বলেন, আমার বিশ্ববিদ্যালয়ে আমি বলিনি যে আমি বাঙালি। সে কথা জানলে আমার পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব হতো। আমরা নিজের ভাষায় কথা বলতে পারি না। এটা যে কত বড় মানসিক যন্ত্রণা বলে বোঝানো যাবে না। আমার কথা বার্তা শুনে কেউ বুঝবে না যে আমি আসলে বাঙালি। আমার মাতৃভাষা ও বাঙালি পরিচয় গোপন রাখতে পারলে তবেই একমাত্র আমার পক্ষে জীবনে দাঁড়ানো সম্ভব। যে মুহূর্তে আমি বলবো যে আমি বাঙালি, আমার বিরুদ্ধে খোঁজখবর নেয়া, তদন্ত করা শুরু হয়ে যাবে। অনেক পরিবার আছে যাদের সব দলিলপত্র ঠিকঠাক আছে, কোথাও কোনো সমস্যা নেই। তারা অনেকের পরিচয়পত্র এমনভাবে আটকে দেয় যাতে ১৯৭১ সালের পরের কাগজপত্র আপনাকে দেখাতে হবে। বাঙালি হওয়া এখানে একটা অপরাধ। আমাদের বয়স্করা সমাজে প্রতিষ্ঠা পাবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কাজ হয়নি। আমাদের সাহায্য করার জন্য কেউই নেই। কোনো দপ্তরে উঁচু পদে কেউ নেই, সমাজের অভিজাত শ্রেণীতেও কেউ নেই। এইসব বাঙালিকে জুলফিকার আলী ভুট্টোর সরকার বৈধতা দিলেও সে কাগজপত্র আর পুনরায় বৈধ করা হয়নি। এছাড়া পাকিস্তানের জাতীয় তথ্য রেজিস্ট্রি দপ্তর পুরনো এই কার্ডের বৈধতা নবায়ন করতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে। রেজিস্ট্রি দপ্তর থেকে বলা হয় তাদের কার্ড নবায়ন করা হবে না, কারণ তারা বাংলাদেশি, পাকিস্তানি নয়। মজার ব্যাপার হচ্ছে, হাতে গোনা কয়েকজন ছাড়া এরপরেও এদের কোনো আফসোস নেই। এখনো এরা জোর গলায় বলে ৭১-এ পাকিস্তানের পক্ষ নিয়ে এরা ঠিক কাজই করেছিল। এখনো তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভালো পাকিস্তানি সাজার, পাকিস্তানের নাগরিক হওয়ার। অথচ পাকিস্তানের সাধারণ জনগণ কোনোভাবেই ভুলতে পারে না কতটা নিমকহারাম আর বিশ্বাসঘাতক এরা। তাই পাকিস্তানের সংসদীয় স্থায়ী কমিটি এই বাঙালিদেরকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়ার পর প্রচণ্ড প্রতিবাদের সম্মুখীন হয়। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সিন্ধি রাজনৈতিক দলগুলো প্রবল প্রতিবাদ জানায়। ২০১৬ সালের ডিসেম্বরেও করাচিতে প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ করে জয় হিন্দ মাহাজ নামে একটি দল। বাঙালিদের বৈধকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে দলটির প্রধান আব্দুল খালিক জুনেজো বলেছিলেন, সরকারের উচিত এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া এবং তার আগে নিশ্চিত করা যে তারা যেন ভোট দিতে বা রাষ্ট্রীয় অন্যান্য অধিকার ভোগ করতে না পারে। আচ্ছা, একবার ভাবুন তো, ৭১-এর মুক্তিযুদ্ধে কোনোভাবে যদি বাঙালিরা জিততে না পারত, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? যে পাকিস্তানে গত ৫০ বছর ধরে পাকিস্তানিদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসার পরেও, মনে প্রাণে পাকিস্তান ধারণ করার পরেও, যেখানে লাখ লাখ বাঙালি নিকৃষ্ট দাসের চেয়েও অধম জীবন যাপন করছে, সেই পাকিস্তানে আমাদের কি দশা হতো? আমরা পাকিস্তানে কি হিসাবে বিবেচিত হতাম? যেখানে বাংলাদেশ সরকার ৭১-এ পাকিস্তানি নরপিশাচদের পক্ষ নিয়ে লাখ লাখ বাঙালিকে নির্বিচারে জবাই আর গণহত্যা চালানোর পরেও বিহারীদেরকে আশ্রয় দিয়েছে, খাদ্য, পানি, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করে মেইন স্ট্রিম বাঙালিদের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ দিয়েছে। এমনকি রাজনৈতিক বিবেচনায় তাদেরকে বাংলাদেশের নাগরিকত্বও দিয়েছে। সেখানে পাকিস্তানের জনগণ সরকার আজও বাঙালিদেরকে নিম্ন স্তরের ড্রেনের কিট ছাড়া আর কিছুই ভাবে না। বলুন তো, ৭১-এর স্বাধীন বাংলাদেশ না হলে আজ পাকিস্তানে আপনি কতটা নিকৃষ্ট বেঈমান হিসেবে বিবেচিত হতেন? সুপ্রিয় দর্শক,
পাকিস্তানে থাকা এইসব বাঙালিদের মধ্যে কেউ কেউ বর্তমানে বাংলাদেশে ফিরতে চায়, এই জন্য তারা আন্দোলনও করছে। বাংলাদেশ সরকারের কি উচিত? তাদেরকে দেশে ফিরিয়ে আনা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান রায়। देखिए, इस टाइम पे अगर बंगाली लोगों की बात करते हैं पाकिस्तान के अंदर, तो देखिए हर कौम के अंदर दो टाइप के लोग पाए जाते हैं। एक होते हैं थोड़े गरीब और एक होते हैं अमीर, और कुछ होते हैं ज्यादा गरीब। तो इसी तरीके से बांग्लादेश के अंदर भी काफी सारे लोग मेरे ऐसे देखे हुए, अभी भी कुछ हमारे ऐसे जानने वाले हैं जो बंगाली हैं, कुछ हैं जो के बिल्कुल मिडिल क्लास है, कुछ है जो थोड़े अपर मिडिल है, और एक है बिल्कुल डाइट वर्ड वो फर्स्ट क्लास वाली बात है। तो ये हालत है। बाकी कुछ चीजें पाकिस्तान की गवर्नमेंट की तरफ से उन बंगालियों को नहीं दी गई, जो जैसे कि शनाख्ती कार्ड है, कई सारी बंगालियों को नहीं दिया गया, क्योंकि वो यार बांग्लादेश के वासी थे, वो यहाँ पे रह गए, उस टाइम के बंगाली है। कई लोगों को नहीं दिया गया। मैं जब हॉस्पिटल में जॉब करता था तो तब कई सारे पेशेंट आते थे, वो बंगाली होते थे। अब मेरा काम तो एंट्री करता, तो मैं हर एक बंदे से CNIC नेशनल आइडेंटिटी कार्ड मांगता था कि भाई आप नेशनल आइडेंटिटी कार्ड जो पेशेंट खास करके ICU के लिए आता था तो एंट्री करनी पड़ती थी। तो कई सारे लोग होते थे कि यार हम बंगाली है, हमारा शनाख्ती कार्ड बनता नहीं था, हमारा बनता नहीं, हमारा ये कार्ड बनता है या कुछ और बनता है। तो और कुछ लोगों के पास होता था, वो बोलते थे कि हम बंगाली हैं, और उनके ऊपर लिखा भी होता था कि पाकिस्तानी है बट बंगाली है। कुछ ऐसे चीजें भी मैंने देखी है। तो भाई कई सारे लोगों से फिर मैंने जब उस टाइम पे जान पड़ताल की तो वो ये कह रहे थे कि यार हाँ बिल्कुल हमारे कुछ लोगों को शनाख्ती कार्ड अलाउड किए हैं, कई सारे लोगों को नहीं किए गए। ये बड़ा मसला है पाकिस्तान के अंदर, पाकिस्तान की गवर्नमेंट ने उनको नहीं अलाउ की। दूसरी चीज जो हालात की बात की कि भयानक हालात है, तो मेरे क्या बात की कि आपके साथ हर कौम के अंदर, हर कास्ट के अंदर या हर मोहल्ले के अंदर, हर मतलब रिश्तेदारों के अंदर कोई ना कोई ऐसा होता है जो बहुत अमीर होता है, कोई होता है थोड़ा गरीब होता है, फिर बहुत ही गरीब होता है। तो ये सारी चीजें कि उन बंगालियों के साथ क्या सीन हुआ यार, उनके कई सारे लोग उस मतलब बांग्लादेश के रहने वाले थे और उनकी रिश्तेदारी यहाँ पे थी, तो वो अपनी सारी चीजें वहां पे छोड़ के आए। अब उनको वहां की जगह यहाँ पे नहीं दी गई। मतलब कि बांग्लादेश के लोग थे, कई सारे कराची में रह रहे थे, कई सारे ढाका में रह रहे थे। अब उनकी दोनों की जगह थी। अब जैसे कि मैं इस टाइम पे कराची में रह रहा हूँ और मेरी जो बाकी हमारे रिश्तेदार है वो पेशावर में रह रहे। अगर पाकिस्तान टूट जाता है तो वो अलग हो जाएगा, ये अलग हो जाएगा, तो हम मेरी जमीनें तो वहां पे चली जाएगी ना। तो इस तरीके से जो कराची के अंदर रह रहे थे और जिनकी जमीनें या घर थे ढाका के अंदर, पार्टीशन हुआ तो वो फिर अलग हो गया ना, तो वो सारी चीजें उनसे चली गई। तो वो तब से भी गरीब होते जा रहे और गरीब होते जा रहे। कुछ पाकिस्तान के मुल्क के हालात ऐसे जो उनको इतना अच्छा परफॉर्म नहीं कर, या वो लोग अच्छा चीजें नहीं कर पा रहे, काम धंधे भी यहाँ पे अच्छे नहीं है, जिसकी वजह से लोग और गरीब होते जा रहे, लोगों को नुकसान हो गया। तो यही सारे, और ऊपर पाकिस्तान की गवर्नमेंट ने भी उनको कोई ऐसी चीज नहीं दी कि आप बंगाली है तो हम आपको एक स्पेशल चीज देंगे कि भाई आपको जमीनें देंगे, जो आपकी जमीनें वहां पे रह गई है, या आपको शनाख्ती कार्ड बना के दे या कुछ और बना के दे। ये भी नहीं किया गया। हाँ, कुछ बंगालियों की हालत थोड़े बुरे है इस टाइम पाकिस्तान के अंदर। हम ये नहीं कह सकते कि बहुत ही खराब हालात है।